আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। সাহিত্য এফএমের এই পর্বের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্পের ছায়াবলম্বনে মধু সুন্দরী দেবীর আবির্ভাব। বিভূতিভূষণের লেখনীর গুণে চিরন্তন হয়ে গেছে তারানাথ চরিত্রটি। অতএব শুভস্য শীঘ্রম। শুরু হচ্ছে মধু সুন্দরী দেবীর আবির্ভাব। মধুসুন্দরায় নমঃ। ওম মধুসুন্দরায় নমঃ। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প শুনে হয়তো অনেকেই বিশ্বাস করেননি, সুতরাং তার দ্বিতীয় গল্পটাও যে বিশ্বাস করবেন এরকমটা আশা করি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটা এমনই অদ্ভুত যে সেটা আপনাদের শোনানোর লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন আর্থ, হরসিও, ইত্যাদি ইত্যাদি। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব বা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসী নন, তিনি এই গল্প না হয় নাই শুনলেন। যাক, ভূমিকা ছেড়ে এবার গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটাও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছে মটলেনে তারানাথ জ্যোতিষীর বাড়িতে গেলাম। এসো হে এসো, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ এই অবস্থায় আমাকে উঠতে দিল না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে হয় কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক হয়তো আমার ঘরে এসে ভিড় করবে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় বৃষ্টি মাথায় খেয়েও আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসেও মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার আর শোনার প্রবৃত্তি উভয়েরই হলো। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার বিষয়, চৌরঙ্গীর মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ খুব বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না সেটা আপনাদের আগের গল্পেই বলেছি। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে কিছু রসালো অভিজ্ঞতা শুনব এমনটাই আশা করেছিলাম। কিন্তু পরিবর্তে সে যে অসাধারণ অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। বললাম, জ্যোতিষমশায়ের বোধহয় এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে, কি বলেন? অভিজ্ঞতা একটাই আছে, আর সেটা মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন মনে হয়। শোনো তবে। কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথমে প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? এসব ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো, কিন্তু যদি বিশ্বাস না করো তাহলেও আমাকে বলবে।
এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতাম হে। দু একজন অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি ঘরে ঢুকল। তার হাতে 2 পেয়ালা গরম চা, 2টো করে পরোটা আর আলু ভাজা। চারির বয়স 10 বছর। তারানাথের মতোই গায়ের রং উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। কাকাবাবু, লেসের কাপড়ে ছবিটা আনলেন না? চারিকে কথা দিয়েছিলাম ধর্মতলার দোকান থেকে তার জন্য উল বোনার একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল ঠিক এনে দেব। চারি দাঁড়িয়েই ছিল। তারানাথ তাকে বলল, চারিমা, তুই যা 2টো পান সেজে নিয়ে আয়। ছেলে পিলের সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটা খানা না না, ফেলতে পারবে না। ইয়ং ম্যান তোমরা এখন, খাওয়ার বেলা অমন করলে চলে? যাও যাও, বৃষ্টির জলেই হাত ধুয়ে নাও। চা পরোটা খাওয়া শেষ হলে তারানাথ বলতে শুরু করল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার খুবই শ্রদ্ধা বেড়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। পাগলির কথা থেকে বুঝেছিলাম সে আমাকে ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্ন শ্রেণীর তন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে শুরু করলাম, কিন্তু খুঁজলে কি হবে? ও পথের পথিকদের দর্শন পাওয়া খুবই দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেড়িয়ে আমার 2টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথমত, ধুনিজ্বালা সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা কেনা বেচার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। আর দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুবই সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে তো বটেই। যাক সেসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালালও দেখলাম, দৈবিক ওষুধের মাদুলি বিক্রেতা দেখলাম, সাধু বেশি ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকার সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ছোট গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়েছিস দেখছি। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওরে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না রে। তোর মধ্যে যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। যা যা, সংসার ধর্ম করগে যা। একই কথা সেই পাগলিও বলেছিল। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি।
সাধু রাতে সেখানে নির্জনে সাধনা করেন, সেটাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম, এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন পিছু পিছু লেগে থাকলাম, তাঁর হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সবার মুখে শুনলাম সাধুটি মস্ত বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ আছে তাঁর। তবে লোকে আমাকে ভয় দেখালো। ওই তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করনি গো, ওরা সব পারে, সাবধান হই চলো, নয়তো বিপদে পড়ি যাবা। ওদের কথার সত্যতা শীঘ্রই টের পেলাম। একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেছে। শুক্লপক্ষের রাত, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে যেন পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাতে কে এলো এই নির্জন নদী তীরে জঙ্গলের মধ্যে? এগিয়ে গেলাম। অল্প দূর গিয়েই যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ হলো। আর তারই সঙ্গে রীতিমতো আশ্চর্য হলাম। সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট আর খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। যাই হোক, আমার কৌতূহল হলেও মনে কেমন ভয় হলো। চলে এলাম সেদিন। পরের দিন রাতে আমি ঘুমালাম না। গভীর রাতে উঠে পা টিপে টিপে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কালকের সেই মেয়েটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। আকাশ ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে এসে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতেও অবিকল একই ঘটনা। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটির পরনের বস্ত্রাদি খুবই অদ্ভুত। কোন দেশের যে বস্ত্র সেটা কে জানে। সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। যদিও অজানা, তবুও চমৎকার মানিয়েছে বটে। আর সে থাকাকালীন একটা মৃদু সুগন্ধ যেন বাতাসে ভাসে। সেদিন আর একটা কথাও বুঝলাম, মেয়েটি যেই হোক সে জানে যে আমি রোজ গাছের আড়াল থেকে ওর দিকে চেয়ে থাকি। কেন আমার এই কথা মনে হলো তা বলতে পারবো না। তবে এই কথাটা মনে হতেই কেমন একটা ভয়ও হলো। এইরকম 10-12 দিন চলল। তারপর সাধুর ডাক এলো বরাকর না কুডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে শান্তি সস্তায়ন করার জন্য। সাধু প্রথমে যেতে রাজি না হলেও জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামদ করে নিয়ে গেলেন। হঠাৎ আমার মনে দুষ্টু বুদ্ধি জাগল।
সাধুজি হয়তো তার যাওয়ার খবর মেয়েটিকে দিতে পারেননি। দেখাই যাক না আজ রাতে সে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন আমার যথেষ্টই ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। সেই রাতে আমি গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে থাকলাম। মনের মধ্যে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোথাও নেই, নির্জন রাত। মনে একটু ভয়ও হলো, এমন কাজ কখনো করিনি। কোনো হাঙ্গামায় না পড়ে যাই। তখন আমি অপরিণত নির্বোধ যুবক মাত্র। তখন যদি ঘুণাক্ষরেও জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তাহলে কি আর একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? আসলে সে আমার অদৃষ্টের লিপি বলতে পারো। সে রাতের জের এখনো আমার কাটেনি। চিরদিনের মতো আমার মনের শান্তি হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? আরে মূল বিষয়টা বলুন না। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাক নদী, দুই পাড়ে শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়েছে। আমার বাঁয়ে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শুরু হয়েছে শালবন। হঠাৎ চমকে উঠে দেখি আমার সামনে সেই মেয়েটি এমন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে, অতর্কিতে আমি টেরই পাইনি। আমি মাঠের দিকে সতর্ক দৃষ্টি রেখেছিলাম। নদীর দিক থেকে কারো আসা সম্ভব নয়, আর মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানো সম্ভব নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, এ ব্যাপারে আমি নিশ্চিত। আর পরক্ষণেই সেখানে একজন রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে খানিকটা ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমি অবশ আচ্ছন্ন হয়ে গেলাম। আমার জ্ঞানও বোধহয় ছিল আর 1 সেকেন্ড। তারপর কি ঘটেছে আমি জানি না। যখন আবার জ্ঞান ফিরল, তখন ভোর হয়ে এসেছে। সেই পঞ্চমুণ্ডির আসনেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বাতাস লেগে গায়ে দারুণ ব্যথা, গলা ভার হয়ে আছে। ধীরে ধীরে মন্দিরে এসে আবার শুয়ে পড়লাম। মনে হলো আমার জ্বর হবে। শরীর খুবই খারাপ। বিকেলের দিকে সাধু বাবাজি ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচৌরি আর মোটা সুতির একটা চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে একটা ভালো পশমি আলোয়ান দিয়েছে। শুয়ে কেন রে? ওঠ ওঠ, জিনিসগুলো রেখে দে। অতি কষ্টে সাধুর হাত থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কোনো জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং ফিরে এসে
জমিদার বাড়ির কাণ্ড কারখানা বর্ণনা করতে লাগলেন। তারপর আমাকে বললেন, তোর কি হয়েছে বলতো? অমন মন মরা ভাব কেন তোর? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এই পথে নামলেই কি আর নামা যায় রে বাপু? এ পথ বড় কঠিন পথ। সেই রাতে আমার ধুম জ্বর হলো। অচৈতন্য রইলাম কতদিন তা জানি না। জ্ঞান ফিরলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। তাঁরই যত্নে এবং দয়ায় ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটাই না বাঁধিয়েছিলি বাপু। এবার তো বাঁচতিই না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে তোকে। আচ্ছা বাপু, বলতো পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলি সেদিন রাতে? আমি তো অবাক, কি করে জানলেন উনি? আমি তো কোনো কথাই বলিনি সেই বিষয়ে। হঠাৎ মনে হলো সাধুর ফিরে আসার পরে বোধহয় সেই মেয়েটির সঙ্গে দেখা হয়েছে, সেই বলেছে। ভাবছিস কিভাবে জানলাম, তাই না? আরে বাপু, কতটুকুই বা তোরা বুঝিস আর কতটুকুই বা তোরা জানিস। তোদের দেখে বড় দয়া হয়। আপনি জানলেন কিভাবে? আরে পাগল, তুই নিজেই জ্বরের ঘরে বলেছিস এসব কথা, নইলে জানবো কিভাবে? যাক, প্রাণে বেঁচেছিস এই ঢের। আর কখনো অমন পাগলামো করিস না, বুঝলি? আমি চুপ করে থাকলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব কিছু ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যে শরীরটা একটু সুস্থ হলেই এখান থেকে চলে যাব। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরের দিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরের মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তাকে সেবা করি দিন রাত। 3 দিন পরে তিনি সেরে উঠলেন। 10 পরে একদিন আমি বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। চলে যাবি? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি বললেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোকে, কিন্তু তুই দুঃখ পেয়ে চলে যাচ্ছিস, সেটা খুবই কষ্টের হবে আমার পক্ষে। তুই আমার যথেষ্ট উপকার করেছিস, নিজের ছেলের মতো সেবা করেছিস। তোকে কিছু দিতে চাই। আচ্ছা, তার আগে একটা কথা বলতো, তোর সাহস আছে তো? আজ্ঞে হ্যাঁ, এর আগেও বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই পাগলি আর তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা সাধু বাবাজিকে বললাম। সেই পাগলিকে তুই চিনিস নাকি? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুই তার হাত থেকে যে এত সহজে উদ্ধার পেয়েছিস, সে কেবল তোর পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলি, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানিস? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর বা গোখরো সাপকে ভয় করে, ঠিক তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্ন শ্রেণীর তন্ত্রে। ওর ইতিহাসও বড় অদ্ভুত।
যাক, সে অন্য একদিন বলবো। তা কতদিন ছিলি তুই ওর সঙ্গে? প্রায় 2 মাস। ওর সঙ্গে যখন ছিলি তখন তোর কিছুটা অধিকার হয়েছে বই কি। আমি তোকে মন্ত্র দেব, কিন্তু তুই যুবক, তোর মনের ভাব আমি জানি। তুই কি কারণে সেদিন পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলি বলতো? আমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকলাম। মনের গোপনে পাপ নেই, কিন্তু যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি তবে সেটা যে সেই অপরিচিতা নৈশাবিহারিণীর টানে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কি করে? সেই দিন সাধু একটা অতি অদ্ভুত আর গোপনীয় কথা আমাকে বললেন। একটা কথা তুই জানিস না, সেটা আগে বলি। তুই সেদিন রাতে ছাতিমতলায় যাকে দেখেছিলি সে তোর আর আমার মতো দেহধারী মানুষ নন। শুনেই আমার শরীর শিউরে উঠল। দেহধারী জীব নয়? বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? তোকে এই কথা বলতাম না যদি না শুনতাম তুই মাতু পাগলির সঙ্গে ছিলি। আচ্ছা শোন এবার, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কুলারনব আর মহাডামর, এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোরই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের উপরে। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোর যেমন। আচ্ছা বাবাজি, ও পথ থেকে আপনাকে ফেরানোর চেষ্টা করেছিলেন কেন? ওটা প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর মন্ত্র নানা রকম অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃরূপে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যা রূপে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনো রূপে চাইলেই পাওয়া যায়। এসব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাত নেই, ধর্ম নেই, অধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এনারা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অথাত সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনত্তমম সর্বার্থ সাধনং নাম দেহিনং সর্বসিদ্ধিদম অতি গুজ্জা মহাবিদ্যা দেবনামপি দুর্লভা। তুই সেদিন যাকে দেখেছিলি তিনিও এই রকমই একজন জীব। তোর সাহস থাকলে সেই মন্ত্র আমি তোকে শিখিয়ে দেব, কিন্তু যদি আমার নিষেধ শুনিস তবে এই পথে নামিস না বাবা। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি কি আর আমাকে সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র নেবই। তবে কনকবতী দেবীর সাধনার মন্ত্র নে, কন্যারূপে দেবীকে পাবি। আমি চুপ করে থাকলাম। তাহলে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই পড়েছি এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখাতে দোষ কি? সাধু আমাকে চুপ থাকতে দেখে বললেন, বেশ, আমি তোকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা, ভগ্নী, ভার্যা যে কোনো রূপে পেতে পারিস। তবে আমার কথা যদি শুনিস, কখনো ভার্যা রূপে পেতে চাস না,
এর বিপদ আছে। ভার্যারূপে সাধনা করলে তিনি তোকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নন। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবেন, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবেন। সামলানো বড় কঠিন বাবা। এই বলে সাধুজি আমাকে মন্ত্র দিলেন। তারপর বললেন, শোন বাবা, এই জায়গা থেকে তোকে চলে যেতে হবে। তোকে আমি আর এখানে রাখতে পারবো না। এক জায়গায় যে দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানেন এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবেন আমাকে। তারপর কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি সব মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু বাবাজি সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়েছিল, বলেছিলাম না? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসছিল। সেই সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো? হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল। সত্যি বলছি, যাক সে কথা। তারপর সেখান থেকে 5-6 মাইল দূরে বরাকর নদীর ধারে একটা নির্জন জায়গায় চলে গেলাম। কিছু দূরে একটা গ্রাম ছিল, সেখানে বারোয়ারি ঘরে থাকতাম। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে বসে নির্জনে মন্ত্র জপ করতাম। এইভাবে 3 মাস কেটে গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমিষান্নৈ পুপসুপৈ সংপূজ্য মধুসুন্দরী। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম। আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির ওপর হোম করে এই মন্ত্রে আহুতি দিলাম। ওম টং ঠং রিং ইং খং মধুসুন্দরৈ নমঃ। ওম টং ঠং রিং ইং খং মধুসুন্দরৈ নমঃ। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। সেই মালা আর চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোমে কিছুই ফল হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনই এই সাধু। মন্ত্রতন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, সেটা দিয়েই মূর্খ গ্রামের লোককে ঠকিয়ে খায়। এসব ভাবলেও জবটা কিন্তু ছাড়তে পারিনি।
অভ্যাস করেই যাই। ওটা যেন এক বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও 4-5 মাস কাটলো। একদিন সন্ধ্যার পরেই আমি একটা গাছতলায় বসে জপ করছি। রাত সবে শুরু হয়েছে, অন্ধকার খুব একটা ঘন হয়নি। হঠাৎ কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। মন দিয়ে শোনো বিভূতি, এক বর্ণ মিথ্যা বলছি না। যা যা ঘটেছে একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন 4-5 সেকেন্ড পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলই আছে। তারপরেই মনে হলো আমার পিছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে, তবে অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন আগুনের গরম হলকা বের হতে লাগলো। আবার আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় দেখলাম আমার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কিছুতেই। দেখি মেয়েটি ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে আছে। নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো বা না করো আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? আহা, ভারী রূপসী যদি বলি তাহলে কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদত ভানু প্রকাশতা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদি বিহ্বল লোচনা, নানালঙ্কার শোভঠ্যা কস্তুরি গন্ধ মোদিতা, কোমলঙ্গিং স্মেরমুখিং পিনোতুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া নয়। প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন না? কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো অবস্থা। পাগল তুমি? সেতে সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো সে নয়। ওই যে বলেছে মদি বিহ্বল লোচনা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সেই চোখের চাউনিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বর্ণনা রাখুন। কি কথা হলো সেটা বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। সে কথা বলাই বাহুল্য। সাধুর কথা আর কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কমে গেছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদেটে হয়ে গেছে। আগে যেখানে বালির ওপর অভ্রকণা ভেসে জ্যোৎস্না রাতে চকচক করে, সেখানে বরাকর নদীর দুপাড়ে
শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে, আকাশ নীল, শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী আমাকে প্রতি রাতে দেখা দিতেন। বললে বিশ্বাস করবে কিনা জানি না, সত্যিকারের বাঁচা ওই 3 মাসই বেঁচেছিলাম। বুঝলে বিভূতি, না, এসব কথা বলাও এখন আমার কাছে বেদনাদায়ক। তোমাকে বলে বোঝাতে পারবো না এই কষ্টের কথা। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম এই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমাকে আর কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যাবাদী নয়তো পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ। শুধু তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, বলে আমাকে নাকি ওই তান্ত্রিক সাধু পাগল করে ছেড়ে দিয়েছিল টুকটাক করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিন দিন কেমন যেন অপ্রকৃতস্থ করে দিতে লাগলো। কিছুই আর ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন প্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটেই বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমাকে দেখছে। একদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় বাঁকা বাংলায় বলল, প্রতিবার ছেলেটা হয় আর বাঁচে ক্লাই, সেটার জন্য কোনো মাদুলি তুহার কাছে আছে ক্লাই সাধু বাবা? তাঁরই করুণ সুরে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরীকে সেদিন দেখলাম অন্য রূপে, ভয়ঙ্কর ভ্রুকুটি, কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোল জিহ্বা, করালিনী, প্রচণ্ডা, কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী যতই রাগ করুক সে করালিনী বা পিশাচিনী হয় না, সে মানবীই থাকে। ভীষণ পুঁতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের কস্তুরীর সুবাস কোথায় মিলিয়ে গেল? এদের ধর্ম কর্ম নেই, এরা সব পারে। আমার তো ভীষণ ভয় হলো। ভয় কিসের? ভয়? ভয় কই? তুমি রাগ করেছো কেন? সব চিনতে পারবে? অন্ধকার রাতে সাঁওতালদের কোনো বইয়ের সব
তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি বা না চিনতে পারো, দুটো সব জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। দেবী, দেবী তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারও ক্ষতি নেই, কিন্তু কিন্তু অন্য কোনো নিরপরাধীন স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো, দয়া করো, দয়া করো দেবী, দয়া করো। বহু চেষ্টার পরে প্রসন্ন হলেন তিনি। সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমাকে দেখতে চাও? সেই মূর্তিতে এক্ষুনি দেখা দেব। আমার সামনে দেখি সেই সাঁওতাল মেয়েটি দাঁড়িয়ে আছে, বরং আরো নিটোল করণ শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললাম, ও চাই না, ও চাই না, তো তোমার তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত থেকেই বুঝলাম কাল সাপ নিয়ে খেলছি আমি। একদিন হয়তো এরই হাতে আমায় মরতে হবে। এই ভাব কিন্তু বেশি দিন ছিল না। কিছুদিনের মধ্যেই সেই ভয়ঙ্কর মূর্তিকে ভুলে গেলাম দেবীর অনুপম প্রেম ও মধুর ব্যবহারে। বুঝলাম অমানুষিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমাকে বললেন, আর কিছুদিন যাক, তোমাকে বহু দূর নিয়ে যাব। কোথায়? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? আবারও সব ভুলে গেলাম। আমার সামনে তখন হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ এক তরুণী, দেবী বটে। আমি আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে গেলাম, মাথা ঠিক থাকলো না। একদিন দেবী বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার সন্ধান করতে করতে বাড়ির লোক সেখানে এসে হাজির। গ্রামের লোক তাদের নাকি বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারে শাল বনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড় করে বকে। অনেকেই নাকি আমাকে এরকম অবস্থায় দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমাকে খুঁজে বের করলো। তখন পরনে ছেঁড়া ময়লা কাপড়, গায়ে খড়ি উড়ছে। এই অবস্থায় নাকি আমাকে ধরে বাড়িতে আনে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। তখন আমার সত্যি জ্ঞান নেই। আমি সত্যিই তখন ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমাকে আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি আমাকে নিরুৎসাহিত করলেন। কিরকম? ওরা আমাকে ধরে নিয়ে কাছেই একটা গ্রামের গোয়াল ঘরে বেঁধে রাখে। গভীর রাতে আমি বাঁধন ছিঁড়ে লুকিয়ে পালিয়ে এসে মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি 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 এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। যেতে হবেই, হবেই যেতে। এই তোমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় যোগিনী হয়েও যেতে পারলেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে আর তার সঙ্গে আমার দেখা হবে না। এই জন্যেই আমাকে
আগে থেকে তৈরি করে রাখতে চেয়েছিলেন। বাড়ি ফিরে দিন কতক আমার উন্মাদের চিকিৎসা হলো। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সেই চেষ্টাও অবশ্য আর করিনি। সে কতকাল হয়ে গেল। সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বুকে বালিশ দিয়ে খাড়া হয়ে উঠে বসল। ইচ্ছা হয় না কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই তো বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। এদিকে সরৈশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না। অথচ কি মানবী না হয়ে উঠতেন যখন ধরা দিতে না হয়। প্রিয়ার মতো কাছে আসতেন, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে, মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাতের পর রাত তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে। বিদায় নেওয়ার রাতে উনি বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও এই জিনিস সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা, বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত থাকে। কিন্তু তাই বলে তো নিজেকে সহজলভ্য করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চাওয়ার পর। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারি না। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকেও। বিদায়। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারি না। মধ্যে তো দিন কতক উন্মাদ হয়ে গেছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি। যা হয় একরকম, সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে পড়তে হবে না। পড়তে কখনো হয়ওনি, কিন্তু তাতে কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল। আমিও বাড়ি থেকে বেরিয়ে ধর্মতলার মোড়ে এলাম। ওই অদ্ভুত অবাস্তব জগৎ ছেড়ে বেরিয়ে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাব আর গলার স্বরের সত্যতা সম্পর্কে অবিশ্বাস জাগেনি, জানেন। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, না থাক, কি মনে হলো সেটা আর নাই বা বললাম। শুনলেন মধু সুন্দরী দেবীর আবির্ভাব। মূল কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ ও সংলাপ নীলাশিস বসু, গল্পের সূত্রধার আমি প্রীতম দেবনাথ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন মধুসুন্দরী দেবী, চারি ও আদিবাসী মেয়ে পাপিয়া চক্রবর্তী, বিভূতি নীলাশিস বসু, সাধু শুভ ভদ্র, গ্রামবাসী সৌরীশ ভট্টাচার্য এবং তারানাথ সৌরভ রায়।
শব্দগ্রহণ, সম্পাদনা, আবহ নির্মাণ এবং সঙ্গীত পরিচালনা সৌরীশ ভট্টাচার্য। আবহ কণ্ঠশিল্পী সৃজা মণ্ডল। পর্ব পরিচালনা সৌরভ ও নীলাশিস। সমগ্র পরিকল্পনা সৌরভ। কেমন লাগছে সাহিত্য এফএম? কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আমরা ফিরছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। শুভেচ্ছা, অফুরান।